হজের ব্যাপারে ট্যাক্স কিছুটা কমিয়েছি। ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকম ভাড়াই পাবেন যতটুকু শেষে ভ্যাটটা দেবেন। সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে। এটা বিশেষ মাস, আজকে একটা বিশেষ দিন, ভ্যাট দিবস। আপনারা জানেন যে সরকার চালাতে হলে প্রত্যেককেই অংশগ্রহণ করতে হয়। অংশগ্রহণ মানে শুধু মৌখিক না, আমরা আছি, আপনাদের পাশে থাকবো। অংশগ্রহণটা কিন্তু ট্যাঞ্জিবল, এক বিশেষ কতগুলো দিক আছে, সেটা ট্যাক্সটা একটা সবচেয়ে বড় জিনিস। ট্যাক্স এখানে এখানে আয়কর আছে, ভ্যাট আছে। আমরা ভ্যাট, যেটা অনেকেই বললেন যে 1991 সালে ইন্ট্রোডিউস করেছে, অত্যন্ত একটা আধুনিক পদ্ধতি। কিন্তু এর আগে সেলস ট্যাক্স যেগুলো ছিল সেটা কিন্তু এরকম কম্প্রেসিভ ছিল না। আর পৃথিবীর সব দেশে ভ্যাট আছে। এবং আমি মনে করি প্রত্যেক নাগরিককেই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার, আমরা সাধারণত বলি এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে। আর এই অনেক সময় সমতা বলে, সমতা মানে একদম সবাই যার যতটুকু সেটা দেবে, এবং প্রিন্সিপালটা ঠিক রাখা যে ট্যাক্সের জিনিস থাকে। অতএব সেইভাবে কম বেশি সবাইকে দিতে হবে। যদি ট্যাক্স না দেন, ভ্যাট যদি বিশেষ করে না দেন ট্যাক্স আয়, তো সেবাটাও বিঘ্নিত হয়। একটা জিনিস অবশ্য অনেকে বলে যে আমি ট্যাক্স দেব, আমি সেবা পাই কিনা, তো সেটা হলো একটা যুক্তি সম্পর্ক প্রশ্ন। আপনি দেখবেন যে সরকারের যে স্বাস্থ্যসেবা বলুন, তারপরে যাতায়াত ব্যবস্থা বলুন, এবং অন্য যে সেবাগুলি দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কিন্তু আবার অব্যাহত দেয়। যেমন আমি রিসেন্টলি তো আমরা হজের ব্যাপারে ট্যাক্স কিছুটা কমিয়েছি। যাক, আমি উপদেষ্টা মহোদয় বলতে একটু বেশি কমালে ভালো হতো, তবে তো কমিয়েছি। এইখানে কিন্তু সরকারের খরচ হচ্ছে। অতএব আপনারা যদি ভ্যাট বা ট্যাক্স না দেন, এই ধরনের সেবা থেকে আপনারা তো বঞ্চিত হবেন। অনেক সময় ব্যবসায়ীরা মনে করে, এই যে আমি দেখলাম যে ট্যাক্স না দিলে যে ব্যবসাও ফাঁকি দিতে পারে, আর ক্রেতা সেও কিন্তু ফাঁকি দেয়। যে ধরুন একটা শাড়ির উপরে ট্যাক্স, ভ্যাট যদি 1000 টাকা না দেয়, তিনি শাড়ি কিনলেন, আমাদের গিন্নিরা সাধারণত অনেক সময় আর্গু করে একটু কমিয়ে দিন, তো ভ্যাটটা কমিয়ে দিতে বলে, ভ্যাট কমাতেও যেমনি কমিয়ে দিন, কিন্তু লাভ হচ্ছে ক্রেতার। ওইদিকে বিক্রেতাও কিন্তু রিসিপ্টটা দিচ্ছে না অনেক সময়। সেইভাবে যে 100 টাকার 1000 টাকা কমালাম, এতে আমি কিছু টাকা রেখে দেবো। দুদিকে কিন্তু তারা লাভ হচ্ছে, কিন্তু সেটা ক্ষতি হচ্ছে কার? সমাজের। মানে তখন যে শাড়ি বিক্রি করছে, সে যখন অন্য একটা হেলথ সার্ভিসে যাবে, সেখানে তাকে টাকা বেশি দিতে হবে। এইটা কিন্তু একটু বিবেচনা করা দরকার। অনেক সময় আমরা যেটা মার্জিনাল প্রাইভেট বেনিফিট আপনি পেলেন, কিন্তু সোশ্যাল বেনিফিট, সামাজিক যে সুবিধাটা পায়, সেটা থেকে কিন্তু অন্যকে এবং আপনাকে আপনি বঞ্চিত করছেন। এবং দেখা গেছে অর্থনীতির ভাষায় যে সোশ্যাল বেনিফিটটা কিন্তু বেশি হয়। আপনি 1000 টাকা বাঁচালেন, কিন্তু ওইদিকে কিন্তু এর ফলে কিন্তু অনেকগুলো লোক এফেক্ট করবে, কারণ সে সেবাটা পাবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি ভ্যাটটা দেওয়া অত্যন্ত জরুরি। আমি সবাইকে অনুরোধ করব যে যেরকম ভাড়াই পাবেন যতটুকু শেষে ভ্যাটটা দেবেন। এটা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে সুবিধা পাবেন না, বা ভবিষ্যতে নাও পেতে পারেন, কিন্তু আরেকজন সুবিধা পাবেন, আরেকটা সেবা পাবেন। এই দিক থেকে সেটা আমরা সব বলি, ট্যাক্সটা কুইট প্রো কিউ না, যেটা বলা হয় যে আমি ট্যাক্স দিলাম, আমি সেই বেনিফিটটা পাবো, সবসময় সেটা সম্ভব না। তবে প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে আপনি এই সুবিধাটা পাবেন। কারণ সরকারের যে বিভিন্ন সামাজিক সেবা আছে বা অন্যান্য ব্যবসায়িক সেবা, সেটা থেকে আপনি সেবা পাবেন। ব্যবসায়ীরও একই অবস্থা। অনেকে ভ্যাট দিচ্ছেন, আমি দিচ্ছি, আমার ব্যবসায় প্রত্যক্ষ কোনো সুবিধা পাচ্ছি না, কিন্তু আপনার ব্যবসার সুবিধা পাবেন যখন অন্য অন্য সার্ভিসগুলো, ধরুন আপনি ভ্যাট দিচ্ছেন, একটা ব্যবসায়ী এত টাকা ভ্যাট দিচ্ছি, তো সাথে সাথে আপনি ভ্যাট না দিলে আপনার কি হবে? আপনার অন্যান্য সরকারি সেবা, যেমন আপনার যদি ভ্যাটটা না দিয়ে চিটাগাং পোর্টে যদি 1 সপ্তাহ জাহাজ আটকে থাকে, কত টাকা দেবেন এভারেজ? অতএব সরকারকে আপনি বলবেন আপনি পোর্টের আপনি সুবিধা দিন, আমার ট্রান্সপোর্ট সুবিধা, আইটি সুবিধা দিন। সেটা না বলে খালি আপনি ক্যালকুলেট করছেন ভ্যাটের টাকা বাঁচালাম, ওইদিকে যে টেবিলের নিচে দিয়ে অনেক টাকা চলে যাচ্ছে বা অন্যদিকে টাকা চলে যাচ্ছে, সেইটা কিন্তু আপনার হিসাব করেন না। অর্থাৎ এই দিক থেকে সার্বিক দিকে দিতে হলে সরকারকে আয় কর এবং ভ্যাট আপনাকে দিতে হবে, এইটা একটা। আর একটা জিনিস, যেসব জায়গায় উন্নতি হয়েছে, যেসব দেশ, বিশেষ করে আপনি নর্থ ইউরোপে দেখেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলো, আমেরিকা, ইউরোপে কিছু ট্যাক্স ভ্যাটের বা সামাজিক
ব্যবস্থা একটু গলদ আছে, কিন্তু উত্তর ইউরোপে দেখবেন ওরা খুব হাই ট্যাক্স দেয়। আপনারা অনেকে গেছেন তো নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, এখানে যারা যাবেন দেখবেন যে মানুষের জন্য সাধারণ যে কোনো মানুষের সুবিধা, স্বাস্থ্য সুবিধা, ট্রান্সপোর্ট, সামাজিক অন্যান্য সুবিধা অত্যন্ত উন্নত মানের। আমি একবার সুইডেনে গেছি, একটা হাসপাতালে গেলাম, সেখানে একটা স্পেশাল যারা বৃদ্ধ বয়োবৃদ্ধ বেঁচে আছেন, অত্যন্ত বৃদ্ধ, কারো হ্যান্ডিক্যাপ, কেউ হয়তো ডান দিকে কাত হতে পারে, তার জন্য ডান দিকে কাত হওয়ার জন্য স্পেশাল বিছানা ওরা ডিজাইন করেছে। কেউ হয়তো বসতে পারে না, তার জন্য আলাদা। আমি বলেছি কি ব্যাপার? উই আর স্পেন্ডিং মিলিয়ন্স অফ ডলার ফর দিজ ওল্ড পিপল বিকজ উই ক্যানট লেট দেম ডাই, আর সাফার করতে দেবো না। সে টাকাটা কোত্থেকে আসে? ওরা টাকাটা দিচ্ছে বলি। এবং যে ইয়াং লোক ট্যাক্স দিচ্ছে সেও বুড়ো হলে হয়তো এই সেবাটা পাবে। অর্থাৎ এই কনসিয়াসনেসটা এটা আছে। এখন আমাদেরকেও একটু কনসিয়াস হতে হবে। অবশ্যই এটা আমি সবাইকে বলে ট্যাক্স দিয়েই যাবেন, সেবা পাবেন না, তখন ওরা বলছে আমরা দিয়ে যাচ্ছি, সেবা পাচ্ছি না। এটা কিন্তু আমাদের সরকারের দিক থেকে অন্য সংস্থার একটা কর্তব্য যে আপনার সেবা সুনিশ্চিত। যেমন 24টা সেবা বোধহয় পায় না, সে দিক আছে বোধহয় আপনাদের, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের সেবাটা। আর লোকজন বলে যে সেবার যদি ভালো না হয়, ইনকাম ট্যাক্সটা আমি দিচ্ছি, কি লাভ হচ্ছে? তো সেবাটাও আমাদের উন্নত করতে হবে, সহজলভ্য যেন হয়, এই জিনিসটা লক্ষ্য করবেন। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তো সবচেয়ে বড় জিনিস হলো কমপ্লায়েন্সটা। আমাদের আইনে আছে, বিভিন্ন ব্যবস্থা আছে, সেখানে যদি আপনারা যারা সাধারণ মানুষ যদি একটু খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, এটা শর্ট রানে আপনি ফাঁকি দেবেন, কিন্তু আবার নেক্সট জেনারেশন, আপনার প্রজন্ম কিন্তু এটার আপনার সেটা মানে কষ্টটা ভোগ করবে। অর্থাৎ প্রজন্ম দিকে তাকিয়ে সার্বিক দেশের উন্নয়নের জন্য, যেমন একটা এক্সাম্পল দিলে যে ওই চালান দিচ্ছে না, মানে আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা অনেক বলি, সেই দেশে কিন্তু জিএসটি আছে এবং কমপ্লায়েন্সটা ইজ ভেরি হাই। আমি জার্নালিস্ট, ওরা নিজেরা জানেন। আমি একবার বেশ আগে কলকাতায় গেলাম আমার স্ত্রীর চিকিৎসার ব্যাপারে। নিউ মার্কেটের দোকান আছে, অনেকগুলো মেডিসিন দোকান। আমি তাড়াহুড়া করে কিনে অনেকগুলো ওষুধ, বেশ এক্সপেন্সিভ। আমি চলে আসছি, বলে স্যার আপনি ক্যাশ মেমো নেবেন না? আমি কিসের ক্যাশ মেমো? ঢাকায় তো ক্যাশ মেমো চাইলেই দেয় না, চাইলেও দেয় না, আর ওখানে তো বেঁচে যেত। তো বলে না, আমার ক্যাশ মেমো নিয়ে যেতে হবে। সে তখন রেজিস্টার্ড ছিল না, হাতে লিখে লিখে অনেক কষ্ট করে পুরো একটা আমাকে ক্যাশ মেমো দিল। আমি বললাম কি ব্যাপার? স্যার এটা আমাদের নিয়ম, আর নিয়ম যদি না পালন করি আমাদের ট্যাক্স অফিসিয়ালরাও ধরবে কিন্তু। সেটা আমি বলি দুই দিকে, একটা কমপ্লেন্স আর এনবিআর অফিসিয়াল দিকে একটু ভিজিলেন্ট হতে হবে, ট্যাক্স চালান না দেওয়া, ট্যাক্স ইসে না করা। এটা হলে কিছুটা লোকজন একটু কিছুটা ইসে, কিন্তু দুষ্টের তেমন শাস্ত্রে শিষ্টের পালন বলি না আমরা, খালি সবসময় গিয়ে ধরবে, খালি শাস্তির ব্যবস্থা হবে তা না, কমপ্লায়েন্সটা ইনশিওর করতে হবে। এটা আমরা অফিসারতে আমরা দেখি অনেক সময় সিডি ভ্যাট দেয় না, তাই না, সোর্সে ট্যাক্স কাটে না। আমার একটা অভ্যাস সব সময় ছিল, আমি বিভিন্ন অর্গানাইজেশনে অনেক সময় চেয়ারম্যান, অডিট কমিটির চেয়ারম্যান এসে আমি প্রথমে স্টেটমেন্টটা দেখি যে আপনার ইনকাম এক্সপেন্ডিচার স্টেটমেন্ট ছাড়া, বলে আচ্ছা আপনার সোর্স ট্যাক্সেস কেটেছেন কিনা। কয়েকদিন আগে নাম বললো, দেখি কিছু কিছু ইসে সোর্সের ট্যাক্স কাটে নাই। আমি বলি এটা কি করবো? কই স্যার উনি তখন দেন নাই, আবার দেখবো। কারণ এইগুলি কিন্তু অমার্জনীয়, যে ট্যাক্সগুলো আপনার পাওনা, সেটা অফিসেরও দায়িত্ব, কর্মকর্তারও দায়িত্ব এগুলো দেয়া এবং সেগুলো কেটে রাখা। তো এই জিনিসগুলো আছে আমাদের। আমরা মনে করি আপাত দৃষ্টিতে মনে হয় এগুলো খুব সিম্পল জিনিস, এই ট্যাক্স দিলাম না, চালান দিলাম না, আমরা ট্যাক্স মাপ চাইলাম, কিন্তু এটা কিন্তু সার্বিকভাবে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। এই যে অর্থ সচিব মহোদয় বললেন যে আমাদের ট্যাক্স রেভিনিউ যদি না বাড়াই, আমরা যদি না বাড়াই, তো আমরা নিজেদের জন্য বিপদে পড়বো। এখন আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় বলে ট্যাক্স জিডিপি এত লো, তোমাদের ট্যাক্স এত কম, অব্যাহতি দিচ্ছ। আরেকটা জিনিস, ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কিছুদিন পরে কি আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেন। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট তো আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স রেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছেন, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে আমাদেরকে এখনো প্রোটেকশন দেন। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে
আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এই সমস্ত সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করব, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু একটু ফ্রেন্ডলি হবেন, মানে একেবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসম্ভব যাতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎস, সেটা সরকার থেকে নিশ্চয়ই এটা বিবেচনা করবে।